আষাঢ় মাসের উদাসীন বৃষ্টি ঝুপঝাপ কিছুক্ষণ পর পর বিরতিহীন ভঙ্গিতে নামছে। বর্ষা বাদলের দিনগুলো এভাবেই যায়। এই দেখা দেয় রোদ্দুর, আবার পর মুহূর্তেই মেঘলা হয়ে ওঠে আসমান। অচিরেই নামে পুষ্পবর্ষণ। বিকেলবেলায় অবশ্য পরিষ্কার ছিল আসমান, আবহাওয়া। সন্ধ্যার দিক হিমশীতল বাতাস বইতে শুরু করলো। নামলো অঝোরে বৃষ্টি। তন্ময় তখনই বেরোলো অফিস বিল্ডিং থেকে। আজ সে ছাতা আনেনি। ফোরকাস্ট দেখে এসেছিল আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এখন এগুলো আসমান হতে কি নামছে? মধু? ফোরকাস্টের থেকে জাবেদা বেগম আবহাওয়ার বেশ ভালো তথ্যসূত্র জানাতে পারেন। আজ সকালবেলা তিনি অত্যন্ত দৃঢ় গলায় বলেছেন বৃষ্টি হবে, ছাতা সঙ্গে নিতে। তন্ময় ফোরকাস্টে নজর বুলিয়ে আর তার কথার গুরুত্ব দেয়নি। তন্ময় ভাবছে বৃষ্টির মধ্যেই বাইক টেনে বেরোবে। ও সময় কিছু কলিগ সামনে এসে দাঁড়ালো। কথাবার্তার আঁচড় পাতল। তন্ময় অগোচরে হুঁ হাঁ বলে নিজের মতামত জানান দিচ্ছে। তার পাশে দাঁড়ানো নারী হলো লাবণ্য, তাদের ডিপার্টমেন্টের সিনিয়র এমপ্লয়। তন্ময়ের থেকে বয়সে 2 বছরের বড়, কিছুটা উগ্র স্বভাবের। আঁটসাঁট পোশাক পরতে পছন্দ করে। আরও পছন্দ করে তন্ময়ের সঙ্গে কথায় কথায় উঠতে বসতে, হুটহাট গায়ের উপর পড়তে। এই তো এখনও অস্বস্তিজনক সিচুয়েশনে ফেলছে তন্ময়কে। অস্বাভাবিকভাবে গায়ের সঙ্গে লেপ্টে দাঁড়িয়েছে। তন্ময় ভদ্রতাপূর্ণ দূরত্ব বজায় রাখতে সরে এলো। কথা বলাবলির এক সময় হঠাৎ করে নজরে গেল রাস্তার ওপারে। ছাতা হাতে কামিজ পরিহিত এক ছোট্টখাট্ট মেয়ে দাঁড়িয়ে। চমকে ওঠে তন্ময়, আঁতকে ওঠে হৃদয়। মেয়েটিকে চিনতে মিনিট খানেকেরও প্রয়োজন পড়ল না তার। চট জ্বলতি পায়ে বৃষ্টি মাথায় নিয়ে ছুটল। রাস্তা পেরিয়ে সোজাসুজি থামলো অরুর সামনে। গলায় থাকা ধমকটুকু গিলে ফেলতে হলো ওই ছলছল নয়ন পানে চেয়ে। ফর্সা লাল আধমোচা নাকের পাটা ফুলে উঠেছে ক্ষণে ক্ষণে। ডান গাল বেয়ে ঝরল এক ফোঁটা নোনা জল। তন্ময় হাত বাড়ালো জলটুকু মুছতে। পূর্বেই অরু ছাতা ফেলে হনহনিয়ে হাঁটা ধরল। অস্থির তন্ময় ধমকের সুরে ডাকে, অরু! অরু থামে না, হাঁটার গতি বাড়ায়। বৃষ্টির জলে ইতোমধ্যেই কামিজ লেপটেছে অঙ্গ প্রত্যঙ্গে। তন্ময় বড় বড় পায়ের ধাপ ফেলে অরুকে আটকায়। ওর সর্বশরীর নজর বুলিয়ে ভ্রু কুঁচকে ফেলে। দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করে শুধায়, তুই এখানে কি করিস? এক চড়ে হয়নি? ঠোঁটে ঠোঁট চেপে অভিমানিনী অরু চুপ করে রয়। টুর শব্দও করতে রাজি নয়। তন্ময় ছাতা তুলে আনে, ছাতা বন্ধ করে। অরুর ডান হাত টেনে রাস্তা পেরিয়ে অফিস বিল্ডিংয়ের সামনে আসে। কলিগদের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিয়ে পার্কিংয়ে পৌঁছায়। বাইকে চাবি পুড়ে উঠে বসে। ভারী গলায় বলে, ওঠ। অরু সময় নেয়, তবে উঠে বসে বাইকের পেছন ধরে। তবুও তন্ময়কে ধরে না। তন্ময় লুকিং গ্লাসে একবার ওই জেদি মুখটি দেখে বাইক স্টার্ট করে। বাইকের গতি সাধারণ। বৃষ্টি এখনও একই গতিতে ঝরছে। বাতাসের তীব্রতা দারুণ তীক্ষ্ণ। এতক্ষণ ধরে চুপচাপ থাকা মেয়ে তো অরু নয়। এখন অবধি চুপ রয়েছে মানে ভীষণ কষ্ট পেয়েছে। কষ্ট দেবার জন্যই তো তন্ময় মাসের ওপর এই ফাজিল মেয়েকে এড়িয়ে চলেছে, সংযোগ বিচ্ছেদ করেছে। সেদিন রাতের ওই ভয়াবহ অনুভূতি বাধ্য করেছে তাকে স্টেপ নিতে, অরুকে শিক্ষা দিতে। এই শিক্ষার কথা মনে থাকলে ভবিষ্যতে এমন করার কথা দ্বিতীয়বার ভাববে না। বাইক এসে থামে শাহজাহান বাড়ির সামনে। তন্ময় জানে অরু এখন বাইক থেকে নেমে অভিমানজনিত হৃদয় তুলে ধরবে, কাঁদতে কাঁদতে শুধাবে কেন সে এড়িয়ে বেরিয়েছে। তখন তন্ময় ধমক দিয়ে মিটমাট করে নেবে, ওর পছন্দের বিরিয়ানিও পাঠিয়ে দেবে। কিন্তু তেমন কিছুই হলো না। অরু নির্বিকার ভঙ্গিতে বাইক থেকে নেমে সোজা বাড়ির ভেতর ঢুকে পড়ল। অন্য দিনের মতো ফিরে তাকালো না, দরজা ধরে উঁকি ঝুঁকিও দিল না। তন্ময় মাথাটা বাড়িয়ে ভালোভাবে দেখে নেয়, সত্যিই চলে গেল। তার বোকাশোকা অরু চলে গেল। তন্ময় কি পরিষ্কার দেখছে? সে কি এবার একটু বেশিই কষ্ট দিয়ে ফেলল? তবে কষ্ট তো আর ও একা ভোগ করেনি, ওর থেকে দ্বিগুণ ভোগ করেছে তন্ময় নিজে। কিভাবে সহ্য করেছে গত দিনগুলো মেয়েটা জানে। তন্ময় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রয়, অবশেষে বাইকে উঠে বসে। একটানে চলে যায়। তন্ময় চলে যেতেই দোতলার আঁধারে বারান্দায় লুকানো মানবছায়া বেরিয়ে আসে। অপলক দেখে ওই বাইকে যাওয়ার রাস্তাটি।
জাবেদা বেগম আড়ে আড়ে কয়েকবার অশান্ত ছেলের পানে তাকালেন। তন্ময় সেলফোন হাতে এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছে, বেশ টেনসড দেখাচ্ছে ছেলেটাকে। একবার ডেকেছে, সাড়া দেয়নি। কিছুক্ষণ আগে একদম ভিজে জবজবে শরীর নিয়ে ঢুকেছে। জাবেদা বেগম তক্ষুনি আদা চা বসিয়ে দিয়েছেন। চাটা হয়ে এসেছে, কাপে ঢেলে লিভিং রুমে এলেন। তন্ময় এখন সোফায় বসে, মুখ পানের সামনে মোবাইল ফোন ধরে রাখা, হৃদয়ের মাঝের সূক্ষ্ম ভাঁজ। জাবেদা বেগম ডাকেন, আব্বা। তন্ময় মাথা তুলে তাকায়, হাত বাড়িয়ে চায়ের কাপটা নেয়, চুমুক বসিয়ে খেয়াল করে জাবেদা বেগম একইভাবে দাঁড়িয়ে। তাই শুধোয়, কিছু বলবে মা? কি হয়েছে তোর? কি হবে? চিন্তিত দেখাচ্ছে তোকে। তেমন কিছুই না। তাহলে কেমন কিছু? দেখি জ্বর টর বাঁধিয়েছিস নাকি? বলেই হাতের তালু তন্ময়ের কপালে ঠেকালেন। গরম গরম ভাব, জ্বর আসবে সম্ভাবনা আছে। বিচলিত গলায় বলেন, খেয়ে দিয়ে ঔষধ নিয়ে তারপর রুমে যাবি। ঠান্ডাও বাঁধিয়েছিস? জাবেদা বেগম রান্নাঘরের দিকে যেতেই তন্ময় পুনরায় সেলফোনে চোখ ফেলে। অরুকে দুটো কল দিয়েছে, সঙ্গে একটি মেসেজ। মেয়েটা কলও ধরল না, মেসেজের জবাবও দিল না। এমন কখনো হয়নি বলেই বুঝি এত অশান্তি লাগছে। আজ বৃহস্পতিবার, কাল তন্ময়ের বন্ধের দিন। অরু এর মধ্যে তাদের বাসায় আসেনি আর ওই কল মেসেজের রিপ্লাইও করেনি। তন্ময় ভেবেচিন্তে অফিস থেকে বেরোনোর পূর্বে সাবিহাকে কল করে গলা খাকারি দিয়ে শুধোয়, ঘুরতে যেতে চেয়েছিলি না সেদিন? চেয়েছিলাম, তুমি তো নিলে না। আজ বেরো। এখন? এই সন্ধেবেলা? হ্যাঁ, মাওয়া নিয়ে যায়। 1 ঘন্টার রাস্তা, আর রাতেই ওখানটা বেশি জাঁকজমকপূর্ণ হয়। সাবিহা আনন্দে লাফিয়ে ওঠে, উত্তেজিত গলায় প্রশ্ন করে, কখন বেরোচ্ছি ভাইয়া? 7টার পর। আমি অরুদের বলি গিয়ে, দেখবা খুশিতে এরা নাচবে। অফিস শেষ করে তন্ময় বাসায় ফিরে গোসল নেয়। ড্রাইভার চাচাকে কল করে গার্ডরা তাদের বিল্ডিংয়ের পার্কিংয়ে দিয়ে যেতে বলে। তৈরি হতে শুরু করে। অরু প্রায়শই আকার ইঙ্গিত দিয়ে বোঝায় তাকে সাদা শার্টে বেশ মানায়। আজ তন্ময় সাদা শার্ট পরল কালো প্যান্টের সাথে। হাতঘড়ি পরে অরুর পছন্দের পারফিউমটাই ব্যবহার করলো। চুল সেট করার সময় সাবিহার কল এলো। তন্ময় রিসিভ করতেই সাবিহা বলে, ভাইয়া অরু তো যেতে চাচ্ছি। তন্ময়ের বুকটা ছ্যাঁত করে ওঠে। যার জন্য আয়োজন, সে না গেলে কিভাবে কি? তন্ময় সাবিহার সম্পূর্ণ কথা না শুনেই বলে ওঠে, যাবে না মানে? সবাই যাচ্ছে, ওর কি সমস্যা? ওকে বল এক্ষুনি রেডি হতে, না হলে। সাবিহা ঠোঁট চেপে হেসে ওঠে, দুষ্টু স্বরে বলে, ভাই তুমি তো আগেই হাইপার হয়ে যাচ্ছ। আমার পুরো কথাটুকু শুনলেও না। আমি বলছিলাম অরু যেতে চাচ্ছিল না, আমি ওকে জোরপূর্বক তৈরি করিয়েছি। আটকে থাকা শ্বাসটুকু তন্ময় এবার ছাড়ল। গলার স্বর স্বাভাবিক রাখার প্রচেষ্টারত ভঙ্গিতে বলল, ও আচ্ছা, আয় তাহলে। সাবিহা তখনও মিটিমিটি হাসছে। তন্ময় অ্যাম্বারসেড অনুভব করল। কল কেটে কপালে আঙুল ঘেঁষে চুপসে রইল। অরু আরও কিছুদিন এমন করলে সে নিশ্চিত হার্ট অ্যাটাক করে বসবে। জাবেদা বেগম যাবেন না, সে বাচ্চাদের মধ্যে যেতে নারাজ। অজ্ঞত তাকে বাসায় রেখে বেরোতে হলো তন্ময়ের। পার্কিংয়ে ড্রাইভার দাঁড়িয়ে তন্ময়কে দেখে হাসলো। চাবি এগিয়ে টুকটাক কিছু কথাবার্তা বলে বিদায় নিল। বেশ কিছুক্ষণ পর এলো সাবিহা, রুবি, দীপ্ত, আকাশ, আর শেষমেশ ঢুকলো মেয়েটা। মুখ কুমড়া। তন্ময়ের এই প্রথম মনে হলো অরু ভীষণ ভয়ানক। চুপচাপ থেকে তাকে মেরে ফেলতে এই মেয়ের একদিনও লাগবে না। ড্রাইভিংয়ে তন্ময় বসলো, পাশে আকাশ, পেছনে অরু, দীপ্ত, সাবিহা এবং রুবি। গাড়ি বেরিয়ে পড়ল বিল্ডিং থেকে। আকাশ এফএম চালু করে দিল। এক প্রেমিকের রিকোয়েস্টে তার প্রেমিকার জন্য একটি রোম্যান্টিক গান প্লে করা হয়েছে। গানটা মৃদু আওয়াজে বেজে চলেছে। ডান কাঁধের ওপরের কর্নারের লুকিং গ্লাসটা তন্ময় কোণা করে সেট করলো। অরুর মুখটা লুকিয়ে অগোচরে দেখল। দীপ্ত সন্দিহান চোখে অরুকে আগাগোড়া দেখে নিচ্ছে বারংবার। কিছুক্ষণ পর পর খোঁচা দিচ্ছে। তবুও তাকে কিছুই বলছে না অরু। এক দৃষ্টিতে বাইরেটা দেখছে। দীপ্ত আর থাকতে পারল না, প্রশ্ন করেই বসলো, অরু আপু, তোমায় কে বকেছে? অরু মাথা ঘুরিয়ে ফিরে তাকায়, বলে, কে বকবে? না বকলে এমন হয়ে আছো কেন? মনে হচ্ছে এই জগৎ সংসারে তোমার কেউ নেই। অরু বিড়বিড়িয়ে জানায়, নেই তো, কেউ নেই।
তন্ময় স্পষ্ট শুনল। লুকিং গ্লাসে চোখ নিতেই অরুর সঙ্গে চোখাচোখি হলো। অরু দৃষ্টি ফিরিয়ে পুনরায় বাইরেটা দেখছে। অরুর এমন করুণ অবস্থা দেখে আকাশও চিন্তায় পড়ল। আমার বকবকানির রানীর কি হয়েছে? ওর বকবক ছাড়া তো এই ট্রিপ হজম হবে না। কিরে সাবিহা, অরুর কি হয়েছে? সাবিহা মিটিমিটি হেসে বলল, ওরও অভিমান করেছে। অভিমান ভাঙলে ঠিক বকবক শুরু করবে। ওরও মুখ ভেঙিয়ে বলল, আমার বয়ে গেছে অভিমান করতে। আমি মোটেও অভিমান করছি না, বরং নিজেকে হাতের মুঠোয় রাখছি। আমি বড় হচ্ছি, আমাকে অবশ্য নিজেকে সংযত রাখতে হবে। এত নেকামি মেয়েদের মানায় না। দীপ্ত পানির বোতলে মুখ দিয়েছিল। অরুর কথায় ও কেসে নাক মুখে পানি ওঠে। কাশতে কাশতে চোখের কোণে জল এসে জমে। কোনো মতে বলে, আপু তুমি ঠিক আছো? জ্বর বাঁধেনি তো? তন্ময় কোনো মতে ঠোঁটের হাসিটুকু গিলে নিল।